জি স্যার, দেখতে পাচ্ছি। আমি রেকর্ডিংটা একটু অন করে দিলাম। তো এটা এই সিলেবাসটা তোমাদেরকে প্রথম ক্লাসে দিয়ে দেওয়ার মানে হচ্ছে একটু বাসায় কাইন্ডলি এই সিলেবাসটা একবার গো থ্রু করো। কয়েকটা জিনিস এখানে আপডেট হয়েছে, যে আপডেটটা আমাদের এই সিলেবাসে নেই। সেই জিনিসটা আমি বলছি, কোন জিনিসটা এই সিলেবাসের সাথে মিলবে না যেটা আমরা পড়াবো। উপরে সবকিছু ঠিকই থাকবে, খেয়াল করে দেখেছো কিনা? কোর্সটা যেহেতু 105 ডেটা স্ট্রাকচার, এটার একটা প্রি রিকুইজিট কোর্স আছে, সেটা এখানে উল্লেখ করা আছে কিনা আমি একটু দেখি। স্ট্রাকচার প্রোগ্রামিং যে তার প্রি রিকুইজিট কোর্স, এই যে সিএসি 103 ছিল তার প্রি রিকুইজিট কোর্স। সো এই কোর্সটা অলরেডি কমপ্লিট করা আছে বলেই তুমি 105-এ চলে আসতে পেরেছো। আমার কোর্স আওয়ার এখানে দেওয়া আছে। এখানে একটা কাউন্সিলিং আওয়ার উল্লেখ করতে হয়, আমি আমাদের কি উল্লেখ কোর্স করেছি। আওয়ার কি চেঞ্জ হবে? না, ক্লাস আওয়ার, এই হ্যাঁ ক্লাস স্যার। আওয়ারটা জি স্যার। না, এটা তো আর চেঞ্জ হওয়ার সুযোগ নাই। রুটিনে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত আছে, এটা ফিক্সড। ঠিক আছে, বাট Yes, sir. যদি কোনো সপ্তাহে তোমাদের প্রবলেম থাকে অথবা কোনো সপ্তাহে আমার সমস্যা থাকে, সেক্ষেত্রে হয়তো একটা দুটো ক্লাস পুরো সেমিস্টারে এই রিশিডিউল করে এদিক ওদিক নেওয়া যায়, সেটা কোনো প্রবলেম না। ঠিক আছে, স্যার, Yes, sir. বাট একটা কথা, যে আমাদের হ্যাঁ কম্পিউটার প্লিজ। ক্লাব গ্রুপটাতে 2টা রুটিন দেওয়া হয়েছে, মানে 2টা দুই রুটিন রকম। দেওয়া হয়েছে? জি স্যার। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, যে রুটিন দুটো, একটা কিন্তু আবার পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য হতে পারে, আমি জানি না। দুটো রুটিন তো একটা ইভিনিং এর একটা ডে। না, ও, দুইটাই ডে, হ্যাঁ, একটা ইভিনিং এর। হ্যাঁ স্যার, স্যার, আমি ইভিনিং শুধুমাত্র এরটা বাদ দিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা বেঙ্গলির ক্লাস চেঞ্জ হয়েছে গতকালকে স্যার। একটা কোর্সের আমাদের টাইম এন্ড ডেট চেঞ্জ হয়েছে। আচ্ছা, যদি তুমি আর দেখো যে রুটিন বাকি দুটো, সব কোর্সের ক্লাস ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুটিন কিন্তু ওই যে অনেক সময় থাকে না, ভার্সন 1 ভার্সন 2, অর্থাৎ প্রথমে হয়তো রুটিনটা একভাবে চিন্তা করা হয়েছিল, 2 দিন পরে আবার একটা পোস্ট করে সেকেন্ড ভার্সন বা ফাইনাল আপডেটেড ভার্সনটা হয়তো দেওয়া হয়েছে। তো ওই আগের পোস্ট হয়তো ডিলিট করা হয় নাই। আমার কাছে যেটা মনে হয়, তোমরা ওই যে আমাদের কম্পিউটার ক্লাবের যে পাবলিকেশন সেক্রেটারি রাহুল, তার সাথে ফেসবুকে যোগাযোগ করলে ও তোমাদের এই ব্যাপারে হেল্প করবে, যে সাধারণত পোস্ট গুলো করে, রাহুল রেজা, এই ছেলেটা। ওর সাথে যদি ফেসবুকে মেসেঞ্জারে একটু যোগাযোগ করো, সে আপডেটেড এই বিষয়টা সম্পর্কে, কারণ ম্যাক্সিমাম পোস্ট তার মাধ্যমেই হয়। একবার জিজ্ঞেস করা যে ফাইনাল কোনটা, কোন রুটিনটাকে আমরা ফলো করব। ঠিক আছে, এমনিতে তোমাদের পোর্টালে তোমরা দেখতে পারো না তোমাদের ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? জি স্যার, দেখা যায় স্যার। জি স্যার, ওইটা পোর্টালে হচ্ছে পোর্টালের আগেরটা, টাইমটাই যেটা আমার মনে ফার্স্টে হয় দেওয়া ফিক্সড। হয়েছিল। হ্যাঁ, তোমরা ওই ওই রুটিনকেও ফলো করতে পারো এবং একবার চেক করে দেখতে পারো যে পোর্টালে যে টাইমটা দেওয়া, সেই টাইমটার সাথে ওই রুটিনের টাইমটা কনফ্লিক্টিং কিনা। যদি কনফ্লিক্টিং না হয় তাহলে তো ওকে, ওটাই টাইম। আর কনফ্লিক্টিং হলে কোর্স টিচারের সাথে অথবা সামহাও আর কি সিআর এর মাধ্যমে কোর্স টিচারের সাথে কথা বলে নেওয়াটাই বেটার। যেমন আমার কোর্সের ব্যাপারে আমি কনফিডেন্টলি তোমাদের বলতে পারি যে মঙ্গল বৃহস্পতি সকাল 10টা থেকে 11:30, এটাই আমার টাইম। এটা কোনো নড়চড় হবে না ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে। ওকে, Yes, sir. হ্যাঁ। সো এগুলো নিয়ে টেনশনের ব্যাপার না। রুটিনে যদি হালকা কিছু চেঞ্জ আসেও, ওইটা তোমাদের সাথে ইন আর্লি পসিবল টাইম শেয়ার করা হবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনে শুক্র শনি রবি 3 দিন তোমাদের সম্ভবত কোনো ক্লাস থাকার কথা না ডে ব্যাচে। তো এর মধ্যে তোমরা মোটামুটি যে কয়টা কোর্স নিয়েছো ফাইনালাইজ করে ফেলতে পারো, যে আসলে কোনটার ক্লাস কোন সময়, এবং তোমার সাথে ক্লাসমেট হিসেবে এবার কারা কারা আছে। হ্যাঁ, আমার মনে হয় ইনশাল্লাহ এটা কোনো বড় প্রবলেম হবে না। ওকে, তো আমার কাউন্সিলিং আওয়ারটা দেওয়া আছে। কাউন্সিলিং আওয়ারটা, এটা যদিও আমার কাউন্সিলিং আওয়ার হিসেবে দেওয়া আছে, বাট এটা অফিসিয়ালি যদি আমি অফিসে বসতাম সেক্ষেত্রে হয়তো এটা মেনটেন করা যেত। বাট এখন যেহেতু আমরা বাসায় থাকি, এখন আর ওইরকম কোনো কাউন্সিলিং আওয়ার লিখিত করে দেওয়ার প্রয়োজন হয় না। কাউন্সিলিং আওয়ারটা কেন প্রয়োজন? মনে করো আমি 2 থেকে 3টা ক্লাস করিয়েছি, সামহাউ তুমি 2টো ক্লাস করতে পেরেছো, একটা ক্লাসে অ্যাবসেন্ট। তো ওই ক্লাসের কনসেপ্টটা তোমার ভালো জানা নেই, এবং তুমি দেখলে তোমার ক্লাসে আরো 4-5 জন এমন বন্ধু আছে যারা ওই কনসেপ্টটাতে হয় দুর্বল অথবা তাদের তারা অ্যাবসেন্ট ছিল। সো তারা যদি গ্রুপ করে আমাকে বলো যে স্যার আমাদের 30 থেকে 35 মিনিটে ওই দিন ক্লাসের ব্যাপারটা আরেকবার একটু সামারাইজ করে দেন, সেক্ষেত্রে আমি কোন একটা জুম লিংক ক্রিয়েট করে ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে পারি, এটা কোনো প্রবলেম না। এই জন্য আসলে কাউন্সিলিং আওয়ারটাকে রাখা হয়। তো এখন এই অনলাইনের যুগে আসলে এটা খুব বড় কোনো ইস্যু না। শনি রবিবার আমার বন্ধের দিন। আর হচ্ছে কোনবার সোমবার এবং মঙ্গলবারে আমার খুব বেশি ক্লাস থাকে না। মঙ্গলবারে শুধু তোমাদের ক্লাসটাই থাকে 10টা থেকে 11:30, সারাদিন আমি ফ্রি থাকি।
তো কারো যদি মনে হয় যে গ্রুপ করে একটা টপিক স্যারের সাথে একটু আলোচনা করলে বেটার হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার সাথে যোগাযোগ করতে পারো, ইমেল করতে পারো। আই উইল বি অ্যাভেলেবল অন দ্যাট টাইম। কাউন্সিলিং আওয়ারের ব্যাপারটা বোঝা গেছে, কি কাজে ইউজ করবো আমরা? ইয়েস স্যার। এই হচ্ছে কাউন্সিলিং আওয়ার। আচ্ছা, টেক্সট বুক, আমি টেক্সট বুক এখনো চিন্তা করছি কোন টেক্সট বুকটা তোমাদের জন্য ভালো হয় এই সেমিস্টারে এই সাবজেক্টটা পড়ানোর জন্য। উল্লেখযোগ্য কয়েকটা টেক্সট বুকের নাম এখানে দেওয়া আছে এবং আমি আশা করছি সবগুলো বই ইন্টারনেটে অ্যাভেলেবেল সফট কপি। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বা যেটাকে আমরা আমাদের মেজর বই হিসাবে ব্যবহার করব সেমিস্টারে, সেটাকে আমি গুগল ক্লাসরুমে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে আপলোড করে দিব। তোমরা বইটা ডাউনলোড করে নিজেদের সংরক্ষণে রেখে দিও। আচ্ছা, ইকুইপমেন্টস তো আমাদের এখন প্রয়োজন নেই। কোর্স সেশনাল এই জিনিসগুলো দেওয়াই হয়েছে তোমাদের একটু পড়ার জন্য, বাসায় গিয়ে এই জিনিসটা ডাউনলোড করে নিয়ে একটু পড়বে যে আসলে এখানে কি বলা হচ্ছে, কোর্সে কি কি জিনিস থাকবে, কোর্সের অবজেক্টিভ গুলো জেনে নিবে যে আসলে এই কোর্সটা যখন শেষ হবে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার আমরা আসলে কোন কোন জায়গায় কনফিডেন্ট ফিল করব বা কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাটলিস্ট জানা থাকা উচিত এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। আমরা সেই পর্যন্ত যেতে পারছি কিনা সেমিস্টারের শেষে তুমি তখন নিজেকে একটু জাজ করতে পারবে। অলমোস্ট সেম হচ্ছে লার্নিং আউটকামস, অনেকগুলো লার্নিং আউটকাম আছে, অর্থাৎ শেখার পরে কোন আউটকাম গুলো তুমি রপ্ত করতে পারছো সেই রকম কিছু আউটকামকে ইনলিস্ট করা আছে স্পেসিফিক্যালি ফর ডেটা স্ট্রাকচার কোর্স। তো সেই আউটকাম গুলো একবার দেখে নিও। আচ্ছা, আর এখানে দেওয়া আছে 24 থেকে 25টা ক্লাস তো আমরা সেমিস্টারে পাই, তোমরা গতবার দেখেছো 20 থেকে 24-এর মধ্যে কোনো মানে ক্লাস আমরা পেয়ে থাকি। তো আশা করছি অনলাইন ক্লাস আমরা একটু বেশিই পাবো। 24টা ক্লাস যদি আমরা পাই সেক্ষেত্রে প্রতি ক্লাসে কিরকম বিষয় নিয়ে আলোচনা হবে সেটার একটা টেন্টেটিভ ধারণা। হ্যাঁ, একদম এ টু জেড মিলবে না যে ফোর্থ ক্লাসে এক্স্যাক্টলি এটাই আসবে, এটা বলা যায় না সব সময়। তবে আমরা চেষ্টা করি কিছুটা হলেও মিল রাখার জন্য যাতে স্টুডেন্টরা ব্যাপারটা ধরতে পারে। একটা সার্টেন টাইম পরে আমরা কিছু ক্লাস টেস্ট নিব, পরীক্ষার বিষয়াদি নিয়েও কথা বলবো, মিড টার্ম পরীক্ষার আগে কতটুকু পর্যন্ত আমরা পড়াবো সেটারও একটা আইডিয়া পেতে পারো তোমরা এখান থেকে। মিডের পরে কোন কোন টপিকে আমরা যাব সেই বিষয়গুলো আসবে। তবে আমি যেটা বলছি যে এই টপিকগুলো সবই কভার করা হবে, বাট হয়তো সিকোয়েন্সে কিছু ডান বাম হতে পারে। মিডের পরে থাকা কোন একটা টপিক হতে পারে এটা প্রয়োজন বোধে আমরা মিডের আগে আলোচনা করতে পারি, আবার মিডের আগের কোন একটা টপিককে যদি মনে করি এটা একটু অ্যাডভান্সড লেভেলের, ওটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি, মিডের পরে আলোচনা করতে পারি। সো ওটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। পরিবর্তন হয়েছে একটা জায়গায়, তোমরা জানো কিনা গত সেমিস্টারের মার্কিং পলিসি আর এই সেমিস্টারের মার্কিং পলিসি কিন্তু একটু ডিফারেন্ট, আমরা জানি কিনা সবাই? না স্যার, একটু যদি বলতেন। এটা জানা নাই নাকি? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস আজকে বলতে পারবো না, কারণ বিষয়টা মাত্রই ফাইনালাইজড হয়েছে এবং টু বি অনেস্ট গত 7 থেকে 10 দিন আমি আসলে ভার্সিটির একাডেমিক কর্মকাণ্ডের থেকে একটু দূরেই ছিলাম আমার পারিবারিক একটা প্রবলেমের কারণে। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো এই কারণে আসলে আমি সময় দিতে পারিনি। আমার আসলে আজকে ক্লাসটা আমি নিব কিনা এটাও আমি কনফিউজড ছিলাম, তো আল্লাহর রহমতে আমি আজকে ক্লাসটা নিতে আসছি এবং নিতে পারছি। তো আমি আগামী ক্লাসে তোমাদের সাথে এই মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? কারণ এটা ইম্পর্টেন্ট। অনলাইন সেমিস্টারে তো এমনিতেই মার্কিং সিস্টেমটা একটু একটু ডিফারেন্ট, যেহেতু আগে ছিল কি 20 মার্কের অ্যাসাইনমেন্ট জমা দিতে আর 20 মার্কের ভাইবা দিতে ফাইনালের জন্য। মিডিয়াও তোমরা 30-এর মধ্যে 15 দিতে অ্যাসাইনমেন্ট আর 15 দিতে স্যারের কাছে ভাইবা। তো এই সিস্টেমটাতে একটু পরিবর্তন আনা হয়েছে আমি যতটুকু জানি। প্লাস ক্লাস টেস্ট হতো তিনটা 3 রকম, একটা নেওয়া হতো ভাইবা, একটা নেওয়া হতো গুগল ফর্মে, আরেকটা নেওয়া হতো অ্যাসাইনমেন্ট আকারে। তো আমরা পরে চিন্তা করে দেখেছি যে অ্যাসাইনমেন্টের পরিমাণটা মাত্রাতিরিক্ত বেশি হয়ে গেছে। এটা একদিকে স্টুডেন্টদের জন্য একটু বিরক্তিকর, কারণ প্রচুর অ্যাসাইনমেন্টের চাপে আমাদের স্টুডেন্টরা পিষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা অ্যাসাইনমেন্টের পরিমাণটা কিছু কমিয়ে এনেছি এবং অ্যাসাইনমেন্টের রিপ্লেসমেন্টে যে মার্কটা সেটা আসলে হয়তো গুগল ফর্মে পরীক্ষার মাধ্যমে আমরা নেওয়ার চিন্তা করছি কিছু জায়গায়। অ্যাসাইনমেন্ট একদম বাদ হবে না, তবে গত সেমিস্টারে তোমরা যেভাবে ইভালুয়েটেড হয়েছো অ্যাসাইনমেন্টের পরিমাণটা যথেষ্টই বেশি ছিল। গুগল ফর্মে হয়তো শুধুমাত্র একটা সিটি পরীক্ষা তোমরা দিয়েছো, ম্যাক্সিমাম একটা বা দুটো। এই সেমিস্টারে গুগল ফর্মে পরীক্ষার পরিমাণটা কিছু বাড়বে আর অ্যাসাইনমেন্টের পরিমাণটা কিছু কমবে।
ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অথবা ভাইবাটা আমি ঠিক ভুলে গেছি, আমার আসলে এক্সাক্ট মনে নেই। তো ভাইবা অথবা অ্যাসাইনমেন্টের পরিমাণটা একটু কমিয়ে আনা হবে, গুগল ফর্মে পরীক্ষার পরিমাণটা বাড়ানো হবে। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসের শুরুতেই প্রথম 10 মিনিটে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের সাথে আলোচনা করে দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যথেষ্ট সময় নিয়েই আমরা এবং পরীক্ষার আগে অবশ্যই অ্যাটলিস্ট 2টো ক্লাস আগে আমি জানিয়ে দিব যে এই ক্লাসে, সামনের এই ক্লাসে তোমাদের সাথে একটা সিটি পরীক্ষা নিতে চাই, সিলেবাস হবে এতটুকু। সো তোমরা যাতে যথেষ্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাও, দ্যাটস নট এ ইস্যু। ইনশাল্লাহ আমরা ওই বিষয়গুলো খুব সুন্দরভাবেই কন্ডাক্ট করতে পারবো। তো সিলেবাসটা তোমাদের সামনে দেওয়া থাকলো, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও সিলেবাসটা, এখানে আর তেমন কিছু বলার নাই। টেক্সট বুক আমি ইনশাল্লাহ আগামী 2-4 দিনের মধ্যে ফাইনালাইজ করে অন্য কোর্স গুলোতে যারা নিচ্ছেন তাদের সাথে কথা বলে আমি টেক্সট বুকটাও ইনশাল্লাহ দিয়ে দিব। আর কি বিষয় বলা যায়? ফার্স্টে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো বিষয় কি বাদ গেছে? সেরকম কিছু না, বাদ যায়নি। ওকে, তো এবার আসি একটু কোর্সটার ব্যাপারে। জাস্ট আমি 10 মিনিট সময় নিয়ে কোর্সটার ব্যাপারে কিছু আইডিয়া দিই। কারো ধারণা আছে কিনা যে এই কোর্সটা আমরা আসলে কি করব ডেটা স্ট্রাকচারে? এই কোর্সটার নাম দেখে কেউ বুঝতে পারছে আসলে কি হবে? ডাটা নিয়ে মোটামুটি আমাদের কাজ, যেমন কিভাবে শর্টিং করা লাগে, ডাটাগুলো শর্ট করা হয়, তারপর কিভাবে আমরা লিংক লিস্ট আছে এগুলো পড়বো, এটাই। আসলে স্ট্রাকচার প্রোগ্রামিং এ আমরা যেটা করেছি, আমরা দেখো স্ট্রাকচার প্রোগ্রামিং এ আগে তোমাদের শুধু একটাই কোর্স পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, তাই না? সেখানে তোমরা কাগজে কলমে কিছু লজিক্যাল জিনিস দেখেছো, তাই না? লজিক্যাল ইনফারেন্স, লজিক্যাল বিভিন্ন দেখেছো তোমরা। অর্থাৎ লজিক ক্রিয়েট করার জন্য বা লজিক বিল্ড আপ করার জন্য ম্যাথমেটিক্যালি কিভাবে কোন একটা প্রবলেমকে সিমুলেট করতে হয় সেই জিনিসগুলো আসলে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সে দেখেছিলাম। এর পরের সেমিস্টারে যখন স্ট্রাকচার প্রোগ্রামিং আসলো, সেই প্রোগ্রামকে কিভাবে কম্পিউটারের সাহায্যে সলভ করা যায় এবং এই কমান্ডগুলো কিভাবে কম্পিউটারকে দেওয়া যায় একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কম্পাইলারকে কিভাবে বোঝানো যায়, আমরা পুরো সেমিস্টার জুড়ে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। এই সেমিস্টারে এসে আমরা আরেকটু অ্যাডভান্সড আলোচনা করব। অ্যাডভান্সড আলোচনাটা কিসের জন্য? আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম স্ট্রাকচার প্রোগ্রামিং কোর্স করানোর সময়, বিভিন্ন সেকশনে বিভিন্ন স্যারেরা বলেছেন যে আমাদের যখন আমরা প্রোগ্রাম রচনা করি, প্রোগ্রাম অনেকভাবে তৈরি করা যায়। একটা প্রোগ্রাম বা একটা প্রবলেমের যে একটাই সলিউশন আছে তা না, একাধিক সলিউশন থাকতে পারে। একটা অঙ্ক একাধিক নিয়মে করা যায়, বাট প্রত্যেকটাই যে সমান ইফিশিয়েন্ট এটা বলা যাবে না। কোনোটা একটু বেশি ইফিশিয়েন্ট, কোনোটা একটু দ্রুততম সময়ে সলভ হয়, আবার কোন একটা প্রবলেম আরেকটা সলিউশন আছে যে সলিউশনটা অতটা ইফেক্টিভ না, যেটা সলভ করতে হয়তো সময় একটু বেশি লাগে অথবা স্পেস কিছুটা বেশি লাগে। তো কম্পিউটার সায়েন্সে যখন আমরা কোনো প্রবলেম সলভ করতে চাই, দুটো বিষয়কে আমাদের মাথায় রাখা লাগে, এটা সবসময় মাথায় রাখবে। দুটো বিষয়, একটা হচ্ছে টাইম, সেকেন্ডটা হচ্ছে স্পেস। অর্থাৎ কোন একটা প্রবলেম সলভ করার সময় সবাই তোমাকে এই প্রশ্নটা করবে যে তোমার প্রবলেমটা সলভ করতে কতটুকু সময় নিচ্ছে, এটা রান টাইম কত, আর সেকেন্ড যে কোশ্চেনটা তোমার সামনে আসবে সেটা হচ্ছে কি পরিমাণ স্পেস তুমি নষ্ট করছো বা স্পেস অ্যালোকেট করার প্রয়োজন হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে। এই দুটো বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ সলভিং এ প্রবলেম ইন কম্পিউটার সায়েন্স। তো আমরা দেখলাম কি আসলে স্পেসের এই দুটোকে বলা হয় থেকে কমপ্লেক্সিটি, একটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি আর একটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি। এই দুই ধরনের কমপ্লেক্সিটি কে অ্যাড্রেস করে যারা প্রবলেম সলভ করে তাদের প্রবলেমকে বলা হয়ে থাকে ইফেক্টিভ বা ইফিশিয়েন্ট প্রবলেম। স্পেসের ব্যাপারটা কেন আসছে, কেন স্পেস কম ইউজ করলে আমার জন্য ভালো? কারণ দুনিয়াতে স্পেসের লিমিটেশন আছে, আছে না? তোমার কম্পিউটারে, তোমার পিসির হার্ড ডিস্কের একটা লিমিটেশন আছে না, নাকি লিমিটেশন নাই? আছে স্যার, অবশ্যই একটা লিমিটেশন আছে। হ্যাঁ, হতে পারে আমার 500 জিবি, কারো 1 টেরা, কারো 3 টেরা, কারো 5 টেরা, এর বেশি তো না। উই আর সার্টেনলি লিমিটেড। সো আলটিমেটলি কোন একটা প্রবলেম সলভ করতে গিয়ে
আমি আমার মেমোরির কতটুক ব্লক বা মেমোরির কতটুক জায়গা দখল করে ফেললাম, এই জিনিসটা যদি আমি রিডিউস করে ফেলতে পারি সিগনিফিকেন্টলি প্রবলেম সলভ করার সময়, সেই প্রবলেমটা আমার জন্য ইফিশিয়েন্ট। আর কোন একটা প্রবলেম সলভ তো হলো, বাট সলভ করার সময় আমি প্রচুর পরিমাণ মেমোরি অ্যালোকেট করতে হলো এর জন্য, সেটা আমার জন্য আসলে একটা ইনএফিশিয়েন্ট সলিউশন। ঠিক একই রকম ঘটনা রান টাইমের ক্ষেত্রেও, একটা প্রবলেম তুমি সলভ করতে দিয়েছো, 1 ঘন্টা পরে সেটার সলিউশন তোমার সামনে আসলো, এমন কমপ্লেক্স ইকুয়েশন সেখানে আছে, এমন কমপ্লেক্স প্রসিডিউর সেখানে তুমি দিয়েছো, যাতে প্রবলেমটা ওই কম্পাইল হতে তোমার একটা সার্টেন অ্যামাউন্ট লাগলো। বাট আরেকজন ঠিক একই প্রবলেম সলভ করেছে, বাট তার জন্য হয়তো সেটা 1 সেকেন্ডের মধ্যে এক্সিকিউটেবল হয়ে গেল। সো ইন টার্মস অফ রান টাইম, ইন টার্মস অফ টাইম কমপ্লেক্সিটি, দ্বিতীয় সলিউশনটা ভালো, যেটা অল্প সময় সলভ হচ্ছে। তো এই জন্যই কোন একটা প্রবলেমকে ইফেক্টিভ বানাবো কিভাবে স্যার? আপনি তো বললেন যে ইফেক্টিভ করলে ভালো। ইফেক্টিভ করলে কি হবে? কম মেমোরি ইউজ করে করতে হবে, এটা একটা শর্ত, এবং কম সময়ে সলভ করতে হবে। তো করবো কিভাবে? কোন একটা প্রবলেম দিলে আমি হয়তো সেটা সলভ করতে পারি, কিন্তু সেটাই ইফেক্টিভ যে ঠিক থাকতো, লাস্টে ওতেই আমরা খুশি। বাট কম্পিউটার সায়েন্সে এখন আমরা ওতে খুশি না। আমরা বলি কি যে উত্তর ঠিক থাকুক, সলিউশন ঠিক থাকুক, বাট এরপরেও প্রশ্ন থেকে যায় তোমার সলিউশন ইফেক্টিভ কিনা। তার মানে কি আমাদের আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে হবে, উত্তর ঠিক হওয়ার পরেও ওকে আরো ইফিশিয়েন্ট করার জায়গা আছে কিনা, সেই জায়গাটা কোথায় কোথায় আরেকটু গ্যাপ কমিয়ে এনে আরেকটু অল্প জায়গায় ওকে, আরেকটু অল্প সময়ে ওকে এক্সিকিউট করানো যায়, ওইটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। এই কারণেই মূলত ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট, অর্থাৎ ডেটা স্ট্রাকচার না, শুধু ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের কনসেপ্ট একসাথে বললে। এই কারণে অনেক দেশে, অনেক ভার্সিটিতে এই সাবজেক্টটাকে এক নামই ডাকে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। কিন্তু বিএসসি তে আসলে এই দুটোর জন্য যে পরিমাণ পড়াশোনার পরিধি, এটা একটু বড় বলে এদেরকে আলাদা দুটো সাবজেক্ট দেওয়া হয়েছে, দুটো ডিফারেন্ট 3 ক্রেডিটের সাবজেক্ট বা কোর্স অ্যালোকেট করা হয়েছে। তার মানে পরবর্তী দুটো সেমিস্টারে ডেটা স্ট্রাকচার এই সেমিস্টার, তারপরে সেমিস্টার অ্যালগোরিদম, এই 2 সেমিস্টার মিলিয়ে তুমি শুধু জানার চেষ্টা করবে কিভাবে কোন একটা প্রবলেমকে ইফেক্টিভ করা যায়, ইফিশিয়েন্ট করা যায়, তার জন্য কি কি টুলস এন্ড টেকনিক্স আমাদের জন্য এভেইলেবল আছে। এই ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা ডেটাকে রাখার জন্য যত ধরনের পাত্র আছে, সব ধরনের পাত্রের সাথে পরিচিত হব সোজা ভাষায়। তোমাদের মনে আছে কিনা আমরা বেসিক ভেরিয়েবল গুলো যখন দেখেছিলাম, ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, বুলিয়ান ডেটা টাইপ, মনে আছে কিনা? তোমরা তো স্ট্রাকচার প্রোগ্রামিং অলরেডি করে আসছো। এই প্রত্যেকটার নিজস্ব কিছু পরিধি আছে, নিজস্ব কিছু লিমিটেশন আছে, অর্থাৎ প্রত্যেকেই মেমোরিতে এই পরিমাণ জায়গা নেয়, প্রত্যেকেই এই ধরনের ডেটা রাখার ক্যাপাবিলিটি নিয়ে তৈরি, এই বিষয়গুলো আমরা জানি। তো আমরা কিছু কমপ্লেক্স ডেটা টাইপ নিয়েও আলোচনা করেছিলাম, অ্যারে, যেখানে একসাথে গুচ্ছাকারে অনেকগুলো ভেরিয়েবলকে, একই টাইপের অনেকগুলো ভেরিয়েবলকে স্টোর করা যায়। অ্যারে আবার ডিফারেন্ট টাইপের হতে পারে। ক্যারেক্টার অ্যারেতে যারা থাকবে তারা সবাই ক্যারেক্টার টাইপের হতে হবে, ইন্টিজার অ্যারেতে যারা থাকবে তারা সবাই ইন্টিজার টাইপের হতে হবে। এই বিষয়গুলো আমরা তখন দেখেছিলাম। তো বেসিক্যালি অ্যারে ছিল আমাদের মোটামুটি আমাদের জানা সবচেয়ে কমপ্লেক্স ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার। অ্যারের সাথে আরো বেশ কিছু ধরনের কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার আছে, সেগুলো নিয়েই আমরা এই সেমিস্টারে আলোচনা করব এক এক করে। একটা নাম অলরেডি আমার এক স্টুডেন্ট বলেই দিয়েছে, লিঙ্কড লিস্ট। আরো আছে, আর কেউ বলতে পারবে আরেকটা ডেটা স্ট্রাকচারের নাম যেটা আমরা আলোচনা করতে পারি এই সেমিস্টারে? কারো জানা আছে কিনা কোন একটা ডেটা স্ট্রাকচারের নাম? কেউ কি স্ট্যাকের নাম শুনেছি? স্ট্যাক? জি স্যার, স্ট্যাকের নাম শুনছি। স্ট্যাকের নাম শুনেছি? জি আচ্ছা, স্যার। আমরা হয়তো স্ট্যাক শুনেছি, বাট আমরা ইউজ করতে জানি না, আমরা দেখবো। আরেকটা আছে কিউ। কিউ
কিউর নামটাও আমরা শুনতে পারি। তোমরা অনেকেই হয়তো প্রোগ্রামিং এর ছলে শুনো নাই, কিন্তু রিয়েল লাইফে অনেকে বলে না যে এই কিউতে আমার আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, বিরক্ত হয়ে গেলাম, কিউতে আমার কতক্ষণ অপেক্ষা করতে হবে। অনেক সময় এই শব্দটা শুনে থাকবে। স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রি, এই 4-5 ধরনের ডেটা স্ট্রাকচারের সাথে আমরা পরিচিত হব। এগুলো প্রত্যেকটাই ডেটা রাখার বিভিন্ন তরিকা, বিভিন্ন টেকনিক। ডেটাকে কোন ভাবে রাখলে সবচেয়ে কম জায়গায় ডেটাটা এঁটে যাবে, ডেটাটা ফিট হবে, সেটার জন্য বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। এবং রিয়েল লাইফে অনেক প্রবলেম আছে, এক এক প্রবলেমে ডেটাকে এক এক ভাবে অর্গানাইজ করলে সুবিধা পাওয়া যায়। তো যখন তোমার সব ধরনের ডেটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকবে, তখন তুমি কম্পেয়ার করতে পারবে যে হ্যাঁ, এই প্রবলেমের জন্য আমি এই ডেটা স্ট্রাকচার ব্যবহার করলে সবচেয়ে কম স্পেসে ডেটাকে রাখতে পারবো এবং সবচেয়ে দ্রুততম সময় এখান থেকে ডেটা বের করে নিয়ে আসতে পারবো, অথবা ডেটার উপরে অন্য কোনো ধরনের ম্যানিপুলেশন চালাতে পারবো। আচ্ছা, তো আমি আজকে আর ডিটেলস আলোচনায় যাচ্ছি না, শুধু এই নামগুলো তোমাদের সাথে উচ্চারণ করলাম যে সামনে ডেটা স্ট্রাকচারে পুরো সেমিস্টার জুড়ে আমরা লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, অ্যারে একদম প্রথমেই আলোচনা হবে, যেহেতু অ্যারে দিয়ে আমরা শেষ করেছিলাম স্ট্রাকচার প্রোগ্রামিং এ, ডেটা স্ট্রাকচারে হালকা আইডিয়া দিয়েছিলাম, ওই অ্যারে দিয়ে আমরা স্টার্ট করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। এক এক করে আমরা সামনে আগাবো এবং একটা থেকে আরেকটা পার্থক্য যেমন দেখতে পারবো, প্রত্যেকটার নিজস্ব ইফিসিয়েন্সি আছে, নিজস্ব পাওয়ার আছে, সেই পাওয়ার গুলো জানবো, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে সেটাও জানবো, যাতে পরবর্তীতে কখনো আমার সামনে প্রবলেম আসলে স্ট্যাক ব্যবহার করলে ভালো হবে, না কিউ ব্যবহার করলে ভালো হবে, নাকি অ্যারে ব্যবহার করাই বেটার, এটা সম্পর্কে আমি একটা সম্যক ডিসিশন নিজেই নিতে পারবো। সো আলটিমেটলি পুরো সেমিস্টারটা আমার ধারণা খুব সুন্দর যাবে, তোমাদের সাথে খুব ইফেক্টিভলি আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারবো এবং ইন টাইম আমরা কোর্সটা কমপ্লিট করতে পারবো সমস্ত কন্টেন্টকে কভার করার মাধ্যমে। আমি আজকে আসলে আর ডিটেলস আলোচনায় যেতে যাচ্ছি না, ইনশাল্লাহ আমাদের মঙ্গলবারে পরবর্তী ক্লাস, টেক এ ডিপ ব্রেথ, এবং ইনশাল্লাহ মঙ্গলবার থেকে আমরা একাডেমিক পড়াশোনায় একদম ভিতরে চলে যাব। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে আজকে করতে পারো, আমি এখন কোশ্চেন গুলো শুনতে চাই। যদি কারো কোনো অ্যাটেন্ডেন্স নেবেন কিভাবে? অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, গত সেমিস্টারে তোমাদের বিভিন্ন ক্লাসে অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হচ্ছিল? রোল কল করতেন স্যারেরা ক্লাসে, নাকি তোমরা চ্যাট বক্সে? চ্যাট বক্সে দিয়ে দিতাম, আবার কিছু স্যার রোল কল করতো। দুই ধরনেরই আছে, দুই ধরনের সিস্টেমই অ্যাভেলেবেল। তবে চ্যাট বক্সে লিখে দেওয়াটা এখন আর আমরা করি না, আমরা ওই যে অ্যাটেন্ডেন্স শিট প্রিন্ট করে নিয়ে আসি এবং আমরা মুখেই রোল কল করি। তো এই সেমিস্টারেও হয়তো আমি মুখেই রোল কল করার যে প্রসেস সেটাতেই থাকবো। আজকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা প্রিন্ট করিনি, কারণ তোমরা জানো যে মাত্রই আজকে থেকে ক্লাস শুরু, আরো 4-5 জন স্টুডেন্ট বা 10 জন স্টুডেন্টও হয়তো পরে এই কোর্সটা এনরোল করতে পারে 1-2 দিনের মধ্যে। তো এই জন্য আমি অ্যাটেন্ডেন্স শিটটা ফাইনাল হওয়ার আগে এখনো প্রিন্ট দেইনি। শুধুমাত্র আজকের ক্লাসটার জন্য তোমরা একটু চ্যাট বক্সে নিজেদের রোল নাম্বার গুলো শুধু দিয়ে রাখো, আর কোনো কাজ নেই। সেটা থেকে আমি অ্যাটেন্ডেন্স কালেক্ট করে নিব। পরবর্তী দিন থেকে আর এই ঝামেলায় যাওয়া লাগবে না, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তোমাদের ওভাবে উল্লেখ করতে হবে না, আমি অ্যাটেন্ডেন্স করব, মুখে কল করব। রাইট, সবাই দেখছি চ্যাট বক্সে রোল নাম্বার দেওয়া শুরু করে দিয়েছে। কাইন্ডলি যারা যারা আছে তারা সবাই চ্যাট বক্সে রোল নাম্বার গুলো দিয়ে দিই। আচ্ছা, আর কোনো বিষয়? স্যার আমাদের সিআর একজন সিআর নির্বাচন করতে হবে। রাইট, ভেরি গুড। ডেডিকেটেডলি কেউ কি সিআর হতে চায়? এমন কেউ আছে যে গত কোনো ক্লাসে সিআর ছিল? স্যার ইমনকে দিতে পারেন। স্যার লিয়ান ছিল স্যার। লিয়ান কি ফেরদৌস নাকি? জি স্যার, ফেরদৌস। আচ্ছা আচ্ছা, এই ফেরদৌস, আরেকজন হচ্ছে ইমন কোথায় দেখি তো এখানে? 87। আচ্ছা আচ্ছা, ইমন হবে নাকি? জি স্যার, আমাকে সহকারী হিসেবে রাখলে সমস্যা। সহকারী না, তুমি প্রধানের ভূমিকা পালন করো নাকি? সহকারী হয়ে আচ্ছা, তাহলে তাহলে ফার্স্ট করে দেই, এই ফেরদৌস সিআর হও এই ক্লাসের জন্য নাকি? ফেরদৌসের সাথে তো আমার আগের পরিচয় আছে।
আচ্ছা, তাহলে এই যে ফেরদৌস আমিন লিয়ান, ফেরদৌস হবে আমার ক্লাসের সিআর, আর সহকারী হিসাবে ইয়াকে দিয়ে দিলাম, ইমনকে দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। এটাই ফাইনাল সহকারী না, করে ফেলি। আমরা একসাথে, কোনো সমস্যা নেই। রাইট 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 রাইট, এটা এই ফার্স্ট ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড না, দুজনই যুগ্ম নাকি, যুগ্ম সিআর, এটাই সেম বেটার। স্যার, জি স্যার, সেম। রাইট, তাহলে আমার সিআর দুজনই থাকুক, যে কোনো সময় ক্লাসে একজন না থাকলেও যাতে আরেকজনকে পাই, এবং কোনো মেসেজ থাকলে তার মাধ্যমে কনভে করতে পারি। এক্সিলেন্ট। এই সিআর দুজনের একটু রেসপন্সিবিলিটি হচ্ছে দুজনের ফোন নাম্বারটা আমাকে আলাদাভাবে আবার এই চ্যাট বক্সে একটু দিয়ে দাও, ঠিক আছে? ফোন নাম্বার দুটো একটু দিয়ে দাও, যাতে আমি পরবর্তীতে তোমাদের সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, আর কোনো বিষয়? অ্যাটেন্ডেন্সের বিষয়টা গেল, সিআর এর ব্যাপারটাও ফাইনাল হলো। স্যার কোর্স রিলেটেড ছোট একটা হ্যাঁ হ্যাঁ, আরেকবার। কোর্স রিলেটেড স্যার একটা প্রশ্ন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ফেরদৌসের কথাটা শুনতে পাইনি, ফেরদৌস আরেকবার বলো তো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। স্যার আমরা কি ডাটা স্ট্রাকচারে সর্টিং করব নাকি সর্টিংটা পরে আসবে? সর্টিং একটা অংশ, ঠিক আছে? সর্টিং, তোমরা তো অলরেডি স্ট্রাকচার প্রোগ্রামিং এ এই শব্দটা শুনেছো। সর্টিং, সর্টিং মানে তো সাজানো, হ্যাঁ, এবং সর্ট করার দুটো টেকনিক সম্পর্কে আমরা জেনেছি। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যায়, ডিসেন্ডিং অর্ডারেও সাজানো যায়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। কিন্তু সর্টিং এর বিভিন্ন অ্যালগোরিদম আছে, অর্থাৎ সর্ট কোন ওয়েতে করলে কি রকম ইফিশিয়েন্টলি সলভ করা যাবে সর্টিংটা, এরকম 8 থেকে 10 ধরনের সর্টিং অ্যালগোরিদম আমাদের আছে। আমরা তার মধ্যে কয়েক ধরনের 4 থেকে 5 ধরনের সর্টিং অ্যালগোরিদম ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে হয়তো 3টা বা 4টা আলোচনা করব এই ডেটা স্ট্রাকচার কোর্সে, আর 1 থেকে 2টো আলোচনা হবে অ্যালগোরিদম কোর্সে। টোটাল 5 থেকে 6টা সর্টিং অ্যালগোরিদম তুমি তোমার বিএসসি লাইফে জানবে। সর্টিং অ্যালগোরিদম গুলোর নামগুলো খুবই সুন্দর, তোমরা অলরেডি কেউ কেউ জানো। বিভিন্ন সর্টিং অ্যালগোরিদমের নাম আমার মনে হয় জানা আছে, কেউ বলতে পারে কিনা কোন একটা সর্টিং অ্যালগোরিদম? মার্জ শর্ট, বাবল শর্ট, হিপ শর্ট। হিপ সর্ট আমরা জানি না কোন সর্ট কিভাবে কাজ করে এখনো, বাট উই নো। যেমন বাবল সর্টটা হয়তো অনেকেই জেনে থাকবে, যদি স্ট্রাকচার প্রোগ্রামিং এর সর্টিংটা কেউ দেখিয়ে থাকেন কোনো সেকশনে, এটা ম্যান্ডেটরি না দেখানো, বাট যদি কেউ ওই সময় দেখিয়ে থাকেন তো অবশ্যই হয়তো বাবল সর্টই দেখাবেন, কারণ এটা সবচেয়ে মোটামুটি সহজ সর্ট। স্যার আমরা কি শুধু অ্যালগরিদম করব না ম্যাথ করব এটার উপরে? এখানে আসলে একদম মানে হাতে ধরা ম্যাথমেটিক্যাল কোনো কাজ নাই, বাট প্রোগ্রামিং এর যে বিষয়টা থাকে, ক্যালকুলেটিভ কিছু কাজ তো অবশ্যই থাকে, তাই না? চিন্তার কাজ, ক্যালকুলেশনের কাজ থাকবে, বাট ওই যে সিনট্যাক্স ধরে ইকুয়েশন দিয়ে ম্যাথ করা, এটা আসলে এই কোর্সের অংশ না, ঠিক আছে? বাট আমরা কোর প্রোগ্রামিং এ থাকবো, এটা আমি বলতে পারি। কিছু প্রোগ্রামিং এর ভিতরেও আমাদের যেতে হবে, মাঝে মধ্যে বিভিন্ন কোডের সেগমেন্ট আমি থিওরি ক্লাসে দেখাবো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ম্যাথ দিয়ে কোনো কোড করতে দিতে পারে কিনা? মানে ম্যাথ দিয়ে কোনো কোড? জি স্যার, আমাদের ডাটা স্ট্রাকচারের ম্যাম ল্যাবের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা করতে দিয়েছিল কোডে। ডাটা স্ট্রাকচারে? জি স্যার। আচ্ছা, এটা আসলে আমি বুঝতে পারছি শব্দটা তো ওই যে ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এর কথা তোমরা বলছো, কিন্তু আলটিমেটলি এটাকে আসলে ম্যাথমেটিক্স চিন্তা করলে ভুল হবে, যেহেতু 2D স্ট্রাকচার কোডিং আমি মানে স্ট্রাকচার প্রোগ্রামিং আর কি, গত সেমিস্টারে, তাই তো? আচ্ছা স্যার আমরা ডাটা স্ট্রাকচারটা কি নেটবিনসে করব? না, ডাটা স্ট্রাকচার করব আমরা কোড ব্লকসে, ঠিক আছে? তোমাদের কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? স্যার আমার ল্যাপটপে কোড ব্লকসে ঝামেলা, আমি নেটবিনসে করলে কি আলাদাভাবে কোনো প্রবলেম হবে? না, ওইরকম কোনো প্রবলেম নাই। তুমি চাইলে যেটা করতে পারো, অনলাইনে যে ইয়েটা আছে সেটাও ইউজ করতে পারো, অনলাইন যে কম্পাইলার আছে সেটাও ইউজ করতে পারো। আর দ্বিতীয়ত কোড ব্লকসে যদি ঝামেলা করে থাকে, আমার সাথে একটু আলাদাভাবে বসো। তোমাদের কারো কি এমন আছে এখনো কোড ব্লকসে ঝামেলা? আমি কি কোড ব্লকসের কোনো একটা ভার্সন ইয়েতে আপলোড করে দিব গুগল ক্লাসরুমে? স্যার আমার প্রবলেম হয় জি এটা। স্যার আমার প্রবলেম হইতেছে। মেসেজটা আসে সবার, ওইটা আসে না যে কোথায় ভুল হয়েছে বা কিছু, এটা লেখা আসে না। ওইটা ইয়ার মধ্যে আছে, ওইটা তুমি ওই এক্সপ্রেস করলে আসবে।
হ্যাঁ রাইট, এটা ওই যে শর্টকাট আছে, অথবা তুমি ভিউতে গিয়ে এডিটর দিলেই আসবে। ঠিক আছে, ভিউতে গিয়ে লগস ক্লিক করলেই অটো চলে আসবে নিচের দিকে, কোন জায়গায় এরর আছে সেটা দেখাই দিবে। ওটা আসলে তোমার কোডের প্রবলেম না, এনভায়রনমেন্ট ঠিক আছে, জাস্ট হয়তো ওই ভিউইং সেটিংস একটু চেঞ্জ করতে হবে। আমার মনে হয় তোমরা যদি চাও, কারো কোনো প্রবলেম যদি থাকে ল্যাব ক্লাসে তো অবশ্যই টিচার হেল্প করতে পারবেন। আদারওয়াইজ যদি অন্য কোনো প্রবলেম ফেস করো, আগামী ক্লাসের লাস্টে 5-7-10 মিনিট সময় রাখবো। যদি কারো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমার সাথে আলোচনা করো, বিশেষ করে কম্পাইলার রিলেটেড। কারণ গত সেমিস্টারে তোমরা দেখেছো যে দ্রুত প্রোগ্রামিং এর কাজে আমরা এগিয়ে যাব। সো আমাদের ইয়েগুলো যদি রেডি না থাকে, এই কম্পাইলার রিলেটেড যদি জটিলতা থাকে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে পিছিয়ে যাবো। সো যাদের এরকম প্রবলেম আছে এখনো, তারা কিছু সময়ের জন্য অনলাইন কম্পাইলারে হেল্প নিতে পারো। ঠিক আছে, অনলাইন কম্পাইলারের হেল্প নিতে পারো, সবগুলোই অ্যাভেলেবেল। এবং এই ডেটা স্ট্রাকচারের জন্য আসলে খুব বড় কোনো সফটওয়্যার রিকোয়ারমেন্টস নাই, জাস্ট ওই বেসিক নেটবিনস অথবা বেসিক কোড ব্লকসই কাজ সারানো যাবে। সো আলটিমেটলি ইউ ক্যান ডু দ্যাট। ওই যে আমি যেটা বললাম যে আমরা কোর্স করানোর সময় কোড ব্লকসই থাকবো, বাট কেউ যদি মনে করে যে না স্যার আমি জাভা দিয়ে বাসায় আলাদাভাবে প্র্যাকটিস করবো, ইউ ক্যান ডু দ্যাট। তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি হয়েছে ওওপি এখনো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোর্স ওইটা তো সম্ভবত নেক্সট সেমিস্টারে। সো জাভা রিলেটেড বিষয়গুলো ওইটা এখনই আসলে আলোচনায় আনাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, নেটবিনসের জন্য আবার ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওই সময় তারা নেটবিনসের সাথে বা এক্লিপসের সাথে পরিচয় করাবেন। স্যার আমাদের কি আমরা এখন পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য জাভাই করতে হবে, অন্য কোনো? সবসময় তো এটা জাভাই করায় সব ভার্সিটিতে। আমরা নিজেরাও যখন ভার্সিটিতে ছিলাম জাভা, তখন আমাদের জাভাই করানো হয়েছিল। হ্যাঁ, এটা সাধারণত, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজ বাড়ানোর একটা ব্যাপার থাকে, সি বা সি প্লাস প্লাস তো তোমরা ধরেই ফেলেছো এখন, যেহেতু স্ট্রাকচার প্রোগ্রামিং এ হচ্ছে এখন, যেহেতু স্ট্রাকচার প্রোগ্রামিং এ সি দেখেছো, এখন তোমরা সি দেখবে। সি এর মোটামুটি আইডিয়া চলে আসবে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ জানানোর জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবশ্যই তোমাদের জাভাই দেখানো হবে, যাতে কিছু ইউনিভার্সিটিতে OP2 কোর্স চালু করছে, ওটা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করায়, পাইথন দিয়ে করায়। পাইথন দিয়ে পাইথন আমাদেরকে অনেক সময় এই তোমরা যখন করবে, সামনে ওয়েব প্রোগ্রামিং নামে একটা কোর্স আছে, ওই কোর্সটা অনেকে পাইথন দিয়ে করায়, অনেক স্যার বা ম্যাডাম পাইথন দিয়ে কন্ডাক্ট করেন, যাতে পাইথনটাও তোমাদের একটু জানা থাকে, যাতে সিভিতে উল্লেখ করতে পারো। বাট আমার জানা মতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 80% ইউনিভার্সিটিতেই জাভা দিয়ে কন্ডাক্ট করে। সো আমার মনে হয় জাভাটাই জানা রাখা ভালো, যাতে পরবর্তীতে ওই যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মতো যখন কোর্স আসবে, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, তখন কিন্তু জাভা তোমার লাগবেই। সো একাডেমিক্যালি কোনো একটা কোর্সে যদি তোমার আগে থেকে জাভা না শিখিয়ে দেয়, তখন তোমার শিখে অ্যান্ড্রয়েড শিখতে খুব কষ্ট হবে। বুঝতে পারছো? সিলেবাসটা কিন্তু ওইভাবেই তৈরি করা আছে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, যাতে মোটামুটি বিএসসি লাইফ শেষ করার পরে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজে তুমি প্রফিশিয়েন্ট হবে, বা মানে অ্যাটলিস্ট তোমার জানা থাকবে। একবার দেখে নিলেই তুমি এটার উপরে আবার তোমার দক্ষতা চলে আসবে। আর ওগুলোর ট্র্যাক ফলো করলে তুমি সামনের অন্যান্য জিনিস দেখতে পাবে। যেমন জাভা জানা থাকলে তুমি পরবর্তীতে তুমি এই ইয়েতে তোমার আর কোনো প্রবলেম হবে না, অ্যান্ড্রয়েড শিখতে তোমার কোনো প্রবলেম হবে না, মোবাইল গেমিং বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে তোমার জন্য ইজি হবে। সি বা সি প্লাস প্লাস জানা থাকলে পরবর্তীতে সি শার্পে তোমার শিখতে সুবিধা হবে। পরে তখন তোমার ওই মাইক্রোসফটে যদি কোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, তোমার জন্য ওইটাও ইজি হবে। সো সব জায়গাতেই একটু একটু করে তোমাদের টাস্ক দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়? আমার মনে হয় আজকে আর আলোচনার ওরকম কোনো বিষয় নাই। তো ইনশাল্লাহ ঠিক আছে, আমরা মঙ্গলবার থেকে পড়াশোনার মধ্যে চলে যাব। আমি কোড ব্লকস এর একটা ভার্সন গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, যাদের কোড ব্লকসে আসলেই প্রবলেম। অনেক সময় কম্পাইলার হয়তো এনভায়রনমেন্ট সেটিংস এর প্রবলেম থাকে, অনেকেই বলে এটা, এবং পুরো সেমিস্টারেও সেটা প্রবলেমটা সলভ করতে পারে না। আমি একটা ভার্সন দিব, দেখো এই ভার্সনটা ইনস্টল করলে তোমার প্রবলেমটা সলভ হয় কিনা। যদি না হয় তারপরে আমার সাথে বা ওই ল্যাব টিচারের সাথে আলাদাভাবে যোগাযোগ করে, ইনশাল্লাহ এটা কোনো বড় প্রবলেম নয় এবং এটা সলভ হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমার মনে হয় সবাই রোল নাম্বার দিয়ে দিয়েছি। এমন যদি কেউ থাকে যে রোলটা এখনো মেসেজে দেইনি, একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দাও। এবং তাহলে আমরা আজকে ক্লাসটা
এখানেই শেষ করতে পারি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। ঠিক আছে? ওকে জি স্যার। আসসালামু জি আলাইকুম স্যার। সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।